আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কানাডা যাবার সময় মন্ট্রিয়াল এয়ারপোর্টে আমার যে ইমিগ্রেশন হয়েছিল, ইমিগ্রেশনে কি প্রশ্ন করেছিল আমাকে, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই বলে দিচ্ছি, ইমিগ্রেশনের প্রসেসটা অলমোস্ট সব দেশে একই রকম। তো কানাডার মন্ট্রিয়াল এয়ারপোর্টে আমি যাওয়ার সময় আমার নিজের যে অভিজ্ঞতা হয়েছিল সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে বিমান থেকে নেমে সবাই যেদিকে যায় আপনাকেও সেদিকে যেতে হবে। আমি যথারীতি গেলাম, যাওয়ার পরে ইমিগ্রেশনের আগেই ফার্স্ট এন্ট্রিতে বা প্রথম একটা জায়গায় সেখানে অনেকগুলো মেশিন দেয়া আছে অটোমেটেড, যেখানে আপনার পাসপোর্টটাকে নিজেই স্ক্যান করবেন। স্ক্যান করলে দেখবেন যে পাসপোর্টের তথ্য অনুযায়ী আপনার ছবি, যাবতীয় ইনফরমেশন সহ একটা পেপারস চলে আসবে। ও বাই দিস টাইম পাসপোর্ট স্ক্যান করার সময় স্ক্রিনে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়, লাইক আপনার সাথে অবৈধ কোনো কিছু আছে কিনা, আগ্নেয়াস্ত্র আছে কিনা, লিকুইড আছে কিনা, বা রান্না করা খাবার টাবার আছে কিনা। এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসে, সেগুলো নো 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 দিয়ে এবং দুই একটা হয়তো ইয়েসও দিতে হয়। এগুলো দেওয়ার পরে আপনি সব কমপ্লিট, ফর্মটা কমপ্লিট করলে অটোমেটিক একটা প্রিন্ট কপি চলে আসবে ওই মেশিন থেকে। তো আনফরচুনেটলি আমার পাসপোর্টটা স্ক্যান করতে যাওয়ার সময় আমার পাসপোর্টটা স্ক্যান হচ্ছিল না। তো ওইখানে একজন অফিসার আমাকে হেল্প করেছিলেন আমার পাসপোর্টটা স্ক্যান করার জন্য। উনি নিজেও চেষ্টা করলেন দু একবার, কিন্তু স্ক্যান হচ্ছিল না। তো আমি ভাবলাম যে আল্লাহ জানে আবার কোন ঝামেলায় পড়লাম। হাউএভার উনি বলতেছে যে নো প্রবলেম, ইউ জাস্ট কন্ট্যাক্ট উইথ দ্য কাউন্টার। আমাকে সামনের একটা কাউন্টার দেখিয়ে আমাকে কাউন্টার যেতে বললেন। তো কাউন্টারে উনি হ্যালো হাই বলে উনি জিজ্ঞেস করতেছেন যে তুমি কেন আসছো? আমি বললাম যে আমি জাস্ট ভিজিট করতে আসছি, ঘুরতে আসছি। তো তখন উনি ওই প্রশ্নগুলো করলেন আর কি, যে তোর সাথে অবৈধ কিছু আছে কিনা, তারপরে $10,000 বেশি আছে কিনা, হ্যাঁ, রান্না করা খাবার টাবার আছে কিনা আবিজাবি। আমি নো 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 বললাম। জাস্ট উনি ওই একটা হলুদ ফর্মের মধ্যে ক্রস দিলেন, দিয়ে ফাইনালি বললো যে ওকে, তুমি এত নাম্বার কাউন্টারে যাও। কাউন্টার বলতে হচ্ছে যে এটা হচ্ছে প্রি ইমিগ্রেশনের প্রি প্রসেস, মানে শুরুতেই যাওয়ার জন্য যেই ইনিশিয়েটিভ গুলো নিতে হয় সেটা হচ্ছে এটা। তো উনি কাউন্টার ঠিক না, জোন, মানে কোন জোনে আপনি যাবেন বেসিক্যালি এখানে আসলে পাসপোর্ট অনুযায়ী জোন ভাগ করা আছে। লাইক ক্যানাডিয়ান পাসপোর্টের জন্য আলাদা জোন, অন্যান্য পাসপোর্টের জন্য আলাদা জোন। তো আমাকে একটা জোন বলে দিলেন, লাইক জোন 2-তে যান আপনি। তো আমি ঘুরে ফিরে জোন 2-তে গেলাম। 2-তে যাওয়ার পরে খুব বেশি লাইন ছিল না, হয়তো 8-10 জন ছিল। তা আমি যথারীতি পাসপোর্টটা দেওয়ার পরে একজন অফিসার আমাকে বললো যে তুমি কেন আসছো? আমি বললাম ঘুরতে আসছি। পরে বলতেছে তোমার দেশে চাকরি আছে? আমি বললাম হ্যাঁ, আমার তো জব আছে। তখন আমাকে এই দুইটা প্রশ্ন করে একটা টোকেন দিলেন, কম্পিউটার থেকে বের করে একটা টোকেন দিলেন এবং বললেন যে আপনি ওখানে অপেক্ষা করেন, আপনাকে টোকেন অনুযায়ী ডাকা হবে। তো যাই হোক, যথারীতি আমি টোকেনটা নিয়ে ওই জোন 2, আই মিন ওইখানে ইমিগ্রেশনের প্রসেসটা কমপ্লিট হয়, সেখানে আমি গেলাম। যার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখলাম যে আমার টোকেন নাম্বারটা কম্পিউটারে শো করলো। তো ওইখানে আসলে খুব বেশি ভিড় ছিল না, হয়তো 2, 4, 5, 7 জনের মতো ছিলেন। তো আমার পালা যখন আসলো তখন আমি আমার পাসপোর্টটা আর প্লেনের টিকিটটা নিয়ে আমি ইমিগ্রেশন অফিসারের কাছে গেলাম। তো আমি যে পাসপোর্টটা সাবমিট করলাম তখন সে হ্যালো হাই গুড মর্নিং আবিজাবি বললো। হাউএভার আমিও যথারীতি উত্তর দিলাম, খুব পোলাইট। তো আমাকে প্রথমেই যে প্রশ্নটা উনি করলেন যে তুমি কেন আসছো? আমি বললাম যে আমি জাস্ট ঘুরতে আসছি। তো বলতেছে যে কোথায় কোথায় তুমি ঘুরবা? আমি বললাম যে নায়াগ্রা ফলসে যাব, সিএন টাওয়ারে যাব, চায়না টাউনে যাব, এই দু একটা নাম বললাম আর কি, যেগুলো আমার মনে আছে বা দেখে গিয়েছিলাম। তো যাই হোক, তারপর বলতেছে যে তোমার কি হোটেল বুকিং আছে কিনা? আমি বললাম হ্যাঁ, ইয়েস, হোটেল বুকিং আছে। তো বলতেছে হোটেল বুকিং কি কনফার্ম আছে, মানে তোর পেইড করা? আমি বললাম হ্যাঁ, ডেফিনেটলি কনফার্ম করা আছে। তো আমি আবার ওই কনফার্মেশনের কপিটা সাথে সাথে আমি ওনাকে দেখালাম। তো বলতেছে যে তুমি এখানে কতদিন থাকবে? আমি বললাম যে আমি 20 দিন থাকবো। তো বলতেছে যে তোমার রিটার্ন টিকিট আছে? আমার অফকোর্স। তো রিটার্ন টিকিট উনি দেখতে চাইলেন, আমি আমি টিকিটটা দেখাইলাম আমার মোবাইলের স্ক্রিনে। তো দেখার পরে আমার পাসপোর্টটা উনি দেখছেন আর কি। তো দেখতে দেখতেই
হঠাৎ করেই দেখলেন যে আমার সেঙ্গেনের ভিসাটাও আছে। অ্যাকচুয়ালি ওই সেঙ্গেন ভিসাটা দেখার পরে উনি আবার বলতেছে, ও ইউ হ্যাভ এ সেঙ্গেন ভিসা, তোমার সেঙ্গেন ভিসা আছে? তখন আমি বললাম যে হ্যাঁ, আমি এইমাত্র ফ্রান্স থেকে আসলাম। ও, তো তুমি ফ্রান্সে কতদিন ছিলা? তা আমি বললাম যে আমি 12 দিনের মতো ছিলাম। তো বলে যে কোথায় কোথায় ঘুরলা? তা আমি বললাম যে আমি নেদারল্যান্ডে গিয়েছি, গ্রিসে গিয়েছি, ইটালিতে গিয়েছি, ফ্রান্সে গিয়েছি, বেলজিয়াম গিয়েছি, আরো যেখানে যেখানে গিয়েছি আমি ওই দেশগুলোর নাম বললাম। তো বলার পরে উনি বলতেছে যে তুমি ইটালিতে কতদিন ছিলে? আমি বললাম ইটালিতে আমি 1 দিন ছিলাম। তো বলছে যে 1 দিনের জন্য তুমি ইটালিতে কেন গিয়েছিলে? আমি বললাম আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, মূলত ওর সাথে দেখা করতে আমি ওইখানে গিয়েছিলাম। তো তখন উনি আমাকে প্রশ্ন করলো যে তুমি ইউরোপের মতো দেশে 10-12 দিন ছিলে, তো এই কানাডাতে 20 দিনের জন্য কেন আসলে? আমি উত্তর দিলাম যে দেখো, তোমার দেশটা অনেক সুন্দর, বিভিন্ন প্রভিন্স আছে, তো আমি একটু ঘুরে ঘুরে দেখার জন্যই মূলত একটু বেশি সময় নিয়ে আমি এখানে এসেছি। তো উনি বলতেছে যে তোমার হোটেল বুকিং কয় দিনের জন্য দেওয়া আছে? তো আমি বললাম যে 6 দিনের। তো বলতেছে যে তুমি থাকবা 20 দিন, 6 দিনের জন্য কেন হোটেল বুকিং করলা? আমি বললাম যে দেখো, আমি তো নতুন জায়গায় এসেছি, আমি ওই জায়গার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে কিছুই জানি না। আমি ওখানে যাওয়ার পরে আমি একটু অবজার্ভ করব, দেখে যদি মনে হয় যে এখানে আমি কন্টিনিউ করব তাহলে করব, আদারওয়াইজ আই উইল টেক মাই ডিসিশন টু গো টু অ্যানাদার ওয়ে। তা উনি তখন বলতেছে যে দেখো, তুমি যে কথাটা বলতেছো, তুমি অবজার্ভ করবা তারপরে অন্য জায়গায় যাবা বা কিছু একটা ডিসিশন নিবা, তো এইটা বোঝার জন্য তো তোমার 2 দিনই যথেষ্ট। তুমি 6 দিনের জন্য কেন বুকিং করলা? আহ, এখন আসলে কি বলবো, আমার মাথায় তখন কিছু আসছিল না। আমি বললাম যে অ্যাকচুয়ালি দেখো, আমি অনেকগুলো হোটেলই সার্চ করেছি, এর মধ্য থেকে আমার এটা খুব চিপ বলে মনে হয়েছে, চিপেস্ট মনে হয়েছে, সেজন্য আমি এটা বুকিং দিয়েছি আর কি। তো উনি তখন বলতেছে যে দেশে তোমার কে কে আছে? ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলি ইন ইউর হোম কান্ট্রি? আমি উত্তর দিলাম, ইয়েস, আই হ্যাভ এ লাভলি ফ্যামিলি ইন মাই হোম কান্ট্রি। তখন আবার বলতেছে যে কে কে আছে? তো আমি যথারীতি বললাম যে আমার স্পাউস, আমার 2টা কিডস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মাই মাদার উইথ স্টেইং উইথ মি। বলতেছে তোর বাচ্চাদের বয়স কত কত? তো আমি বললাম একটার 14 আর একটার 10, এরকম বললাম আর কি। তো বলার পরে উনি বলতেছে যে তাহলে তুমি এদেরকে নিয়ে আসলে না কেন? আমি বললাম দেখো, আমার বাচ্চারা তো স্কুলে পড়াশোনা করে, তো ওইখানে পর্যাপ্ত ছুটি না পাওয়ার কারণে আমি ওদেরকে নিয়ে আসতে পারি নাই। তারপরে বলতেছে যে তুমি কি চাকরি করো, কোথায় চাকরি করো? তো যথারীতি বললাম যে আমি এখানে এখানে জব করি। তো বলতেছে যে তোমার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে রাইট নাও? আমি বললাম যে এত লাখ। তো লাখ বলার পরে উনি ঠিক লাখটা বুঝতেছিলেন না, বলতেছে হোয়াট ডু মিন বাই লাখ? তখন আমি বুঝলাম যে লাখ তো আসলে ওই কানাডাতে চলে না বা বলে না, এটা প্রবাবলি মিলিয়নে বলতে হবে। তো আমি বললাম যে এত মিলিয়ন বাংলাদেশি টাকা অ্যাভেলেবেল ইন মাই অ্যাকাউন্ট রাইট নাও। তো বলতেছে যে তুমি লিখো এখানে তোমার কত টাকা আছে। তো বাই দিস টাইম উনি শুরুতেই এত বড় একটা পেজ, A4 সাইজের একটা পেজ নিয়েছিলেন। তো সেই পেজে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর উনি নোট ডাউন করতেছিলেন আর কি। পাশাপাশি কম্পিউটারও কি দেখতেছিলেন আমি ঠিক বুঝছিলাম না। তো যাই হোক, আমি ওই আমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আমি লিখলাম। তো লিখার পরে উনি বলতেছে যে তুমি তোমার অ্যাকাউন্ট দেখাও আমাকে। অ্যাকাউন্টটা উনি চেক করবে বা দেখতে চাচ্ছে। আমি বললাম যে দেখো, আমার তো মোবাইলে ডাটা নাই, আই হ্যাভ নো ইন্টারনেট ইন মাই মোবাইল, সো আই উইল নট বি এবল টু শো ইউ রাইট নাও। তো উনি বলতেছে তোমার মোবাইল আমাকে দাও, আই এম গিভিং ইউ দ্য ইন্টারনেট। তো মোবাইলটা উনি নিলেন, নিয়ে ইন্টারনেট কানেক্ট করে দিলেন, দেওয়ার পর বলতেছে নাও, এখন তোমার এখানে ইন্টারনেট আছে, তুমি এখন আমাকে তোমার অ্যাকাউন্টটা চেক করাও। আমি আমাদের যে অ্যাপস আছে ওই অ্যাপসে আমি যথারীতি লগ ইন করার চেষ্টা করেছি। প্রথমবার দেখলাম যে সার্ভার এরর দেখাচ্ছে। ও, আমি আবার বাই দিস টাইম ফোনটা নিয়ে উনি তো ডেস্কের উপরে, আমি ডেস্কের বাইরে, আমার অনেকটা এই পর্যন্ত ডেস্কে ঢাকা, তার উপরটা দেখা যাচ্ছে। তো আমি মোবাইলটা নিয়ে আমার সামনে এনে আমি অপারেট করতে চাচ্ছিলাম আর কি। তো উনি বলতেছে নো, তোমার মোবাইলটা এখানে এই ডেস্কের উপরে রাখো। যাই হোক, ডেস্কের উপরে রেখেই আমি ওনার সামনেই আমি লগ ইন করার চেষ্টা করেছি, বাট ওই সময়টায় কোনো কারণে সার্ভারটা এরর দেখাচ্ছিল। তো সেকেন্ড টাইম এরর দেখানোর পরে আমি ওনাকে মোবাইলের স্ক্রিনটা দেখালাম, দেখ অ্যাকচুয়ালি আই এম নট connecting with the server, so that I will not be able to show you right now
মাই অ্যাকাউন্ট। তো বলতেছে অন্য কোনো অপশন নাই তোর অ্যাকাউন্টটা দেখানোর জন্য? আমি বললাম না, অন্য কোনো অপশন নাই। বলে তোকে পে স্লিপ দেওয়া হয় না? আমি বললাম যে না, আমাদেরকে পে স্লিপ দেওয়া হয় না, আমাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যায়। আসলে তখন আমার মাথায় ছিল না যে আমার তো সিমটা রোমিং করা ছিল, প্লাস আমার সিমে কিন্তু আমার ব্যাংকের এসএমএস গুলো যাচ্ছিল বা স্টোর ছিল। আমার আসলে মনে ছিল না বা ওই সময় মাথায় ছিল না, তো এই জন্য আর এসএমএস এর কথা আমি বলতে পারি নাই। যাই হোক, পরে বলল যে স্যালারি কত পাও? তো আমি আহ, বললাম যে আমি কি তোকে স্যালারি টোটালটা বলবো নাকি আমি গ্রসটা যেটা পাই সেটা বলবো? তখন বলতেছে টোটাল মিন্স কি? তো বেসিক্যালি আমাদের দেশে তো হচ্ছে যে একটা গ্রস একটা নেট, আমি সেটাই ওনাকে বোঝানোর চেষ্টা করেছি। তো উনি বলল যে অত কিছু দরকার নাই, তুমি তোমার টেক হোম স্যালারি কত পাও সেটা তুমি বলো। তো আমি বললাম। তো বলার পরে যে বলতেছে কানাডাতে তোমার কে আছে? ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ইন কানাডা? আমি বললাম না, আমার কানাডাতে কেউ নাই। এবং বলতেছে কেউই নাই? আমি বলছি না, আমার কানাডাতে কেউ নাই। মানে জোর দিয়েই বলেছিল। তো বলতেছে যে তোমাকে কে ইনভাইট করছে? আমি বলছি না, আমাকে কেউ ইনভাইট করে নাই। মানে এই বেসিক্যালি আমি কানাডাতে কেউ নাই বলার পরেও সে বলতেছে কে ইনভাইট করছে। তা আমি বললাম যে আমার তো কেউ নাই, সো আমাকে কেউ ইনভাইট করে নাই। পরে আবার প্রশ্ন করতেছে তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা কে করেছে, কে করে দিয়েছে? আমি বললাম আমার অ্যাপ্লিকেশনটা আমি নিজেই করেছি। বলতে তুমি নিজেই করেছো? আমি, জি। পরে আহ, এই করে করে এখন অনেক প্রশ্ন টশ্ন করলো বাই দিস টাইম, পাসপোর্ট টাসপোর্ট উল্টায় টুলটায় দেখলো। উনি লাস্টলি যখন আমার অ্যাপ্লিকেশনটা আমি নিজেই করেছি বলছি, বা ওই সময়ে একজন লেডি অফিসার ওনার পিছন থেকে, ওনার পিছনেই আর একটা রুম ছিল, তো ওইখান থেকে বের হয়ে আসলেন। তো আসার পরে ওই লেডি অফিসারকে আমার যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন, উনি একজন জেন্টস ছিলেন বা পুরুষ ছিলেন, তো উনি বলতেছে যে মানে ইংলিশে, আমি তো সব বুঝতেই আছি, বলতেছে যে আমি তো এতক্ষণ ওনার সাথে কথা বলে যেটা মনে হলো যে উনি অথেন্টিক বা ওনার সব কথা সত্য, প্লাস ডকুমেন্টেশন যা যা উনি প্রোভাইড করেছেন সবগুলো ঠিক আছে। তখন ওই লেডি অফিসার ওনাকে বলতেছে হ্যাঁ, আই অলসো হ্যাভ বিন অবজার্ভিং হিম, আই থিঙ্ক হি ইজ রাইট, সো লেট হিম গো। তো ওইটা ওই অফিসারকে বলতেছে, লেডি অফিসার। আমি খুব কনফিডেন্ট ছিলাম, কারণ হচ্ছে যে আমি পাজেল ছিলাম না। আর যেহেতু আমি আমার নিজের অ্যাপ্লিকেশনটা নিজেই করেছি, আমার কোথায় কি দিয়েছি কোথায় কি দেইনি বা কি আসে বিষয়ে প্রতিটা ডট কিন্তু আমার মাথায় আছে। তো এখানে আমার পাজেল হওয়ার বা নার্ভাস হওয়ার কোনো সুযোগ ছিল না। আমি খুব কনফিডেন্ট ছিলাম, তো আমার ভয়ও লাগে নাই। আমি ওরা যে প্রশ্নগুলো করেছে এগুলো ন্যাচারাল, এগুলো আসলে আকাশ কুসুম কি না কিছু না। যাই হোক, তখন ওই লেডি অফিসার আমাকে বলল তোমার কাছে কত টাকা ক্যাশ আছে? আমি বললাম যে এত টাকা ক্যাশ আছে। বলতেছে ডু ইউ হ্যাভ এনি ক্রেডিট কার্ড? আমি বললাম হ্যাঁ, আমার ক্রেডিট কার্ডও আছে উইথ মি, আমার সাথে। তো বলতেছে তোর ক্রেডিট কার্ডে কত টাকা আছে? আমি বললাম যে আমার ক্রেডিট কার্ডে এত হাজার ইউএস ডলার এন্ডোর্স করা আছে, তুমি চাইলে দেখতে পারো, আমার পাসপোর্টে এন্ডোর্স করা আছে। তো বলতেছে তোমার ক্রেডিট কার্ড কি প্রিপেইড না পোস্টপেইড? আমি বললাম যে আমার এটা অবভিয়াসলি পোস্টপেইড। তো বলতেছে যে ওই লেডি অফিসার আমাকে প্রশ্ন করলো তাহলে তুমি এর আগে কোন কোন দেশে গিয়েছো? আমি বললাম যে আমি ইন্ডিয়া গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, নেপালে গিয়েছি, থাইল্যান্ড গিয়েছি। পাসপোর্টগুলো, তিনটা পাসপোর্ট আমার আগের, সেগুলো আমার আলাদা করে আমার সাথেই রাখা ছিল। আর যেটা নতুন পাসপোর্ট, যেটার মধ্যে কানাডার ভিসা, ইউরোপের ভিসা, সেটা আমি ওনাদেরকে দিয়েছি আর কি। তা আমি আবার সাথে সাথে বললাম যে দেখ, আই হ্যাভ অ্যানাদার 3 পাসপোর্ট উইথ মি, তুমি যদি চাও তাহলে আমি আই ক্যান শো ইউ, আমি তোমাকে দেখাইতে পারি আমার ভিসাগুলো আমার সাথে আছে। তখন বলল যে না ঠিক আছে, ইটস ওকে। তো ফাইনালি আমাকে বলতেছে তোমার দেশে কি কোনো থ্রেট আছে? আই মিন আমার দেশে কি কোনো আমি রিস্কে আছে কিনা বা কোনো ঝামেলা আছে কিনা? আমি বললাম না, আমার দেশে কোনো থ্রেট নাই। বলছে আর ইউ শিওর? বলছে হ্যাঁ, অফকোর্স। তখন ওই লেডি অফিসার ওই ইমিগ্রেশন অফিসারকে বললেন যে ওকে, লেট হিম গো। এই কথা বলার পরেই উনি আমার যে ওই হলুদ পেপারসটা আমি প্রথম কাউন্টার থেকে নিয়ে এসেছিলাম ওইটার মধ্যে একটা সিল দিলেন, দিয়ে বলতেছে ওয়েলকাম টু কানাডা, থ্যাংক ইউ, হ্যাভ এ সেফ জার্নি। এই কথা বলে উনি পাসপোর্টটা এবং ওই ফর্মটা আমাকে দিয়ে দিলেন। পাসপোর্টে কোনো সিল দিলেন না। ইনফ্যাক্ট কানাডার ইমিগ্রেশনের পাসপোর্টে কোনো সিল আসতেও দেয় না, যাইতেও দেয় না। হ্যাঁ,
এটা পরে আমি জানলাম। যাই হোক, পরে আমি আলহামদুলিল্লাহ মনে মনে বলে আমি ওনাদের কাছ থেকে আমি পরের ফ্লাইটে যাওয়ার জন্য আমি রওনা করলাম। বেসিক্যালি আমি এসেছিলাম ফ্রান্স থেকে টরন্টোতে যাব। তো ফ্রান্স থেকে টরন্টো যাওয়ার সময় মন্ট্রিয়াল এয়ারপোর্টে আমার ট্রানজিট ছিল ওইখানে প্রায় 3 ঘন্টার মতো। ওই 3 ঘন্টা সময়ের মধ্যেই আমার ট্রানজিটটা কমপ্লিট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবেই আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছিলাম। আমি খুব কনফিডেন্ট ছিলাম এবং আল্লাহর অশেষ রহমতে আমার ইমিগ্রেশন পাস করতে পেরেছিলাম। তো পরবর্তীতে ইমিগ্রেশন কমপ্লিট করে আমি পরবর্তী ফ্লাইটে উঠি এবং টরন্টোতে যাই। টরন্টোতে যাওয়ার পরে ওইটা তারা ডোমেস্টিক হিসেবে কাউন্ট করে। ওইখানে আর কোনো টিয়ে নাই, ইমিগ্রেশন টিমিগ্রেশন বা কোনো কারোর কাছে জবাব দিতে আর কোনো বিষয় ছিল না। জাস্ট বের হয়ে সোজা আমি বের হয়ে চলে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো ইমিগ্রেশনের যে ব্যাপারটা আপনাদেরকে বলবো যে আপনারা কখনোই মিথ্যা কথা বলার চেষ্টা করেন না, বা উল্টাপাল্টা কোনো কিছু বলার দরকার নেই। যেটা আপনার নলেজে আছে, যেটা আপনি যুক্তি তর্ক দিয়ে বোঝাতে পারবেন, বা যার যে ডকুমেন্টেশন আপনার কাছে আছে সেগুলো আপনি দেখাবেন। আদারওয়াইজ অন্য কিছু বলার দরকার নাই, এবং নার্ভাস হওয়ার কোনো সুযোগই নাই এখানে। নার্ভাস হওয়ার কোনো দরকার নাই, কারণ নার্ভাস হলেই ওরা আপনাকে পেয়ে বসবে, ওরা আপনাকে সন্দেহ করবে, এবং ওদের ওই অথরিটি আছে এয়ারপোর্ট থেকেই আপনাকে ডিপোর্ট করে দিতে পারে, বা আপনার ফ্লাইট মানে আপনার ভিসা ক্যান্সেল করে দিতে পারে, অথবা আপনাকে অ্যাজাইলামও ক্লেম করতে বলতে পারে। তো যাই হোক, যে কোনো কিছু এয়ারপোর্টে হতে পারে, বাট আমি সবাইকে অনুরোধ করব যারা ইমিগ্রেশন কমপ্লিট করতে চাচ্ছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আত্মবিশ্বাসী থাকবেন, কনফিডেন্ট থাকবেন, এবং প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে আমার টোটাল ইমিগ্রেশন। আমি কানাডাতে পৌঁছার পর যেই জায়গায় ঘুরেছি বা যা যা করেছি আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।